আমরা দেখলাম যে আমাদের চুরির ক্ষেত্রে যেই শাস্তিগুলো আছে সেখানে আমাদের 379 থেকে 382 পর্যন্ত আছে। আমাদেরকে প্রত্যেকটা ধারাই এখানে পড়তে হবে। সর্বশেষ আমরা দেখছিলাম 382 পেনাল কোডের, সেখানে দেখলাম যে যদি এরকম হয় যে আমি চুরি করতে যাব, ঠিক আছে, বাট আমি নিজেকে প্রস্তুত করে নিলাম যে চুরি করার সময় আমি কাউকে মেরেও ফেলতে পারি, চুরি করার সময় আমি কাউকে হার্ট করতে পারি, এই ধরনের প্রিপারেশন নিয়ে আমি যখন চুরি করতে যাব সেক্ষেত্রে আমার শাস্তি হবে আপ টু 10 ইয়ার্স এবং দ্য পানিশমেন্ট মাস্ট বি রিগোরাস ইমপ্রিজনমেন্ট, মানে হচ্ছে 10 বছর পর্যন্ত সশ্রম কারাবাস। 10 বছর পর্যন্ত সশ্রম কারাবাস। এখন এখন আমরা কিভাবে আইডেন্টিফাই করব? এখন চুরিতে কিন্তু হার্ট করার কথা বলে নাই, চুরিতে কিন্তু ভয় দেখানোর কথা বলে নাই। চুরি করার সময় এই হার্ট করার চিন্তা ভাবনা, ভয় দেখানোর চিন্তা ভাবনা যদি থাকে, এই চিন্তা ভাবনা নিয়ে যদি সে চুরি করতে যায় সেক্ষেত্রে 10 ইয়ার্স রিগোরাস ইমপ্রিজনমেন্ট, 382-তে এটা বলছে। তারপর আমরা এক্সটর্শন দেখছিলাম। এক্সটর্শন এক্সটর্শনের ডেফিনেশন বা জোরপূর্বক গ্রহণ, বলপূর্বক গ্রহণ, এটার ডেফিনেশন বলছে সেকশন 383-তে এক্সটর্শন কি সেটা আমরা দেখছিলাম, এটা আমাদের আর দরকার নাই, আমরা ডেফিনেশনটা জানি। কেউ যদি ডেফিনেশনগত প্রবলেম হয় তাহলে বলবেন। এখানে হচ্ছে মানে চুরির চেয়ে একটু উন্নত রূপ। এখানে আমাদেরকে পড়তে হবে 384, 384 ধারা এবং হচ্ছে 387 ধারা, 384 এবং হচ্ছে 387। 384 তো স্বাভাবিক এক্সটর্শনের শাস্তি 3 ইয়ার্স, এক্সটর্শন এবং থেফটের যে স্বাভাবিক পানিশমেন্ট সেটা হচ্ছে 3 ইয়ার্স। এবার হচ্ছে 387 বলছে যে আমি কি করলাম, আমি হচ্ছে যখন হচ্ছে এক্সটর্শন করতেছি তখন হচ্ছে মানে যিনি হচ্ছেন ভিকটিম, তাকে ভয়ে রাখলাম। কিসের ভয়ে রাখলাম? মৃত্যুর ভয়ে রাখলাম, তাকে মৃত্যুর ভয়ে রাখলাম বা প্রিভিয়াস হার্ট করবে এরকম তাকে ভয় দেখাইলাম। তো এরকম ভয় দেখিয়ে যখন এক্সটর্শন করা হবে তখন হচ্ছে পানিশমেন্টটা হবে 387-এ। সেখানে বলছে একটা হচ্ছে যে আপনার যেমন 386 যদি আমরা পেঁচাবো না, আমরা 387-এ থাকি। একটা হচ্ছে যে আমি এক্সটর্শনই করতেছি। এক্সটর্শন মানে তো ইনডিরেক্টলি ভয় দেখানো, ইনডিরেক্টলি ফিয়ার, মানে যে ফিয়ারের মধ্যে, যে ভয়ের মধ্যে একটা ডিস্টেন্স থাকবে, দূরত্ব থাকবে। আচ্ছা, 387-এ বলতেছে যে আমি যখন এক্সটর্শন করতেছি তখন মৃত্যু বা গ্রিভিয়াস হার্টের ভয়ে তাকে রাখতেছি। ওকে, ঠিক একই কথা 386-এ বলছে, 386-তে বলছে একই কথা, যে মৃত্যুর ভয় বা হচ্ছে গ্রিভিয়াস হার্টের ভয়ে রাখা। সেক্ষেত্রে হচ্ছে 386-এ বলছে 10 বছর পর্যন্ত শাস্তি। তাহলে পার্থক্যটা কি? তাহলে 387 এবং 386-এর মধ্যে পার্থক্য কি? এখানে সূক্ষ্ম একটা পার্থক্য, সেটা হচ্ছে 386-এ যে ভয় দেখানোর কথা বলছে সে ভয়টা আসলে মানে বিষয়টা এরকম যে অপর প্রান্ত থেকে বলতেছে যে আপনার ছেলে যদি স্কুল থেকে বের হয় আপনার ছেলেকে মেরে ফেলা হবে, আপনি তাড়াতাড়ি আমি যে লোক পাঠাইছি বাংলা সিনেমার মতো তাকে আপনি টাকা দিয়ে দেন। আর আরেকটা হচ্ছে সে ছেলেকে তাদের জিম্মায় রেখে ফোন দিছে,
যে আপনার ছেলে আমাদের জিম্মায় আছে, তাকে এখনই মেরে ফেলা হবে, তাকে এখনই গ্রিভিয়াস হার্ট করা হবে, আপনার কাছে যে ডিমান্ড করে আপনি সেটা দিয়ে দেন। কিন্তু মানে উভয় ক্ষেত্রে কিন্তু ফোনে বলছে, তাহলে মাত্রাটা কার বেশি? মাত্রাটা কার বেশি? যখন হচ্ছে যে ছেলেকে মারা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে, সেই ছেলে তাদের জিম্মায় থাকে, সেই ছেলে তাদের জিম্মায় থাকে। মানে ভয়টা একেবারে কাছাকাছি ভয়, মানে নট রোবারি, রোবারি না, রোবারি তো একেবারে ডিরেক্টলি হবে, এই অফেন্সটা কিন্তু ডিরেক্টলি হচ্ছে না, দূর থেকেই ভয় দেখাচ্ছে, বা ভয় নেশারটা বলতেছে যে না, আমার সন্তান যেহেতু তার দখলে আছে, তার কাছে আছে, তার জিম্মায় আছে, সো ভয়ের মাত্রাটা একটু বেশি থাকবে। এই ক্ষেত্রে হচ্ছে 387, এক্ষেত্রে হচ্ছে 387। তাহলে আমাদের ভাষাগত পার্থক্য হবে। দেখেন, ভাষাগত পার্থক্য আমরা কিন্তু করতে পারি না, আমাদেরকে, তাহলে আমরা কিভাবে বুঝবো, যে কিভাবে বুঝবো কোন ধারা থেকে আসছে? যেমন আপনার 386 এ কিন্তু একই কথা বলছে, যে যে ভয় দেখানো বা ভয় দেখানোর চেষ্টা করা। আর 387 ও ঠিক একই একই কথা বলছে। দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে, মানে এই দুইটা ধারা আমাদের গুরুত্বপূর্ণ না, তারপর 387 আমাদের গুরুত্ব। পার্থক্য হচ্ছে, একটা হচ্ছে আমি আপনার কাছ থেকে কোনো কিছু নিব, খেয়াল করে, একটা হচ্ছে আমি আপনার কাছ থেকে কলমটা ছিনিয়ে নিব, নেওয়ার জন্য আমি আপনাকে ভয় দেখাচ্ছি, আপনাকে মেরে ফেলবো, না আপনাকে না, আপনার মানে দূরবর্তী ভয় যেটাকে বলে ডিস্টেন্ট ফিয়ার, এটা এটা দেখাচ্ছি। আরেকটা হচ্ছে আমি আপনার বাসায় এক্সটর্শনের উদ্দেশ্যে ঢুকে গেছি, ঢুকে যাওয়ার পরে আমি আপনাদেরকে মোটামুটি ডিরেক্টলি ফিয়ার দেখাচ্ছি। একটা হচ্ছে যে এক্সটর্শন করার উদ্দেশ্যে, আরেকটা হচ্ছে এক্সটর্শন করতে গিয়ে, করতে গিয়ে বলতে ওই জিনিসটা আদায় করার জন্য। মানে একটা হচ্ছে আপনি কলমটা হাত দিয়ে ধরে রাখছেন, সেটা আমি নিব, এটা হচ্ছে 387। আরেকটা হচ্ছে আমি দূর থেকে বলতেছি ওইটা আপনি দিয়ে দেন, অথচ কলমের কাছে আসতে আমারও এখনো 10 হাত হাঁটতে হবে, এটা হচ্ছে 386। তো শাস্তিগত পার্থক্য আছে, 387 হচ্ছে লাইফ ইমপ্রিজনমেন্ট, কিন্তু 7 বছরের নিচে কারাদণ্ড দেওয়া যাবে না। লাইফ ইমপ্রিজনমেন্ট হবে, কিন্তু 7 বছরের নিচে কারাদণ্ড দেওয়া যাবে না। এবার হচ্ছে আমরা 390 রোবারি। রোবারি কি আমরা তো সেটা জানি, যে আমরা যেমন থেফটকে আমরা রোবারি বলতে পারি, চুরিকে আমরা রোবারি বলতে পারি, আমরা এক্সটর্শনকে রোবারি বলতে পারি। মানে চুরি করার সময় যখন ধরনটা বা আঘাত করা হয়, আঘাত করার ইন্টেনশন থাকে, আটক করার ইন্টেনশন থাকে, বা রোবারির যেই এলিমেন্টস গুলো আছে, উপাদানগুলো আছে, সেগুলো থাকে, তখন সে থেফটটা রোবারি হয়ে যায়। আচ্ছা, কেউ কেউ বলতে পারবেন থেফট কখন রোবারি হয়? when theft may be converted into robbery, theft কখন রোবারি হয়? চুরি কখন দস্যুতা হয়? চুরি করতে গিয়ে যদি কেউ হচ্ছে মানে কোনো ব্যক্তির মৃত্যু ঘটায় বা আঘাত করে, তখন এটা দস্যুতা। মৃত্যু ঘটায় বল প্রয়োগ করলে, দাদা 5-এর অধিক ব্যক্তি হলে, 5-এর অধিক ব্যক্তি হলে, 5-এর অধিক ব্যক্তি কেন? 5-এর অধিক ব্যক্তি তো আসতেছে আপনার ডিশের ক্ষেত্রে, ডাকাতির ক্ষেত্রে, ডাকাতির ক্ষেত্রে আসতেছে। আচ্ছা, তার মানে চুরি করতে গিয়ে কেউ যদি ভলান্টারিলি ইচ্ছাকৃত ভাবে আঘাত করে,
ইচ্ছাকৃতভাবে আঘাত করে, বা এরকম হলো ইচ্ছাকৃতভাবে তার মৃত্যু ঘটাইলো, ইচ্ছাকৃতভাবে তাকে রংফুলি রেস্টেন্ট করলো, মানে অবৈধ আটক করলো, ইচ্ছাকৃতভাবে তাকে এইগুলো করার চেষ্টা করলো, মানে মৃত্যু ঘটানো, প্রিভিয়াস হার্ট করা, অবৈধভাবে আটক করার চেষ্টা করা, ইচ্ছাকৃতভাবে করতেছে উইথ ক্রিমিনাল ইন্টেনশন। একটা হচ্ছে যে আমি চুরি করতে গেছি স্বাভাবিকভাবে করে আসবো, আরেকটা হচ্ছে আমি একেবারে মানে এটা ধরেই নিছি, মানে আমি এই চিন্তা ভাবনা নিয়ে নিছি যে আমরা তাকে গিয়ে আঘাত করব, তারপরে তার মালামাল নিয়ে আসবো। একটা হচ্ছে গিয়ে আঘাত করা, মানে একটা হচ্ছে পরিস্থিতি সাপেক্ষে আঘাত করার চিন্তা ভাবনা করা, সেটা হচ্ছে 382 তে। আর আরেকটা হচ্ছে আমরা আঘাত করে তার কাছ থেকে জিনিসপত্র ছিনিয়ে আনবো, বা প্রচন্ড ভাবে আঘাতের ভয় দেখায় তার কাছ থেকে, মানে শুরুতেই অ্যাকশনে থাকবে, এটা হচ্ছে রোবারি, যেটা রোবারির ডেফিনেশন আছে 390 তে। এই রোবারির শাস্তির কথা গিয়ে বলছে 392 তে, 392 ধারাতে। এখানে আমাদের একটা ব্যাপার আছে যে সাধারণভাবে রোবারির শাস্তি হচ্ছে 10 years rigorous imprisonment, 10 বছর সশ্রম কারাবাস। স্বাভাবিকভাবে রোবারির শাস্তি হচ্ছে 10 years imprisonment, বা imprison must be rigorous। তাহলে এটা কোথায় বলছে 392 তে। কিন্তু রোবারি যদি দস্যুতা যদি আপনার হয়, দাদা, হ্যাঁ, এই যে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে ওই 383 ওই সেকশন গুলা বুঝতে আমরা পারি নাই। 383 পরে 384 পরে আমরা চলে গেছিলাম 386 87, খুব বেশি ইম্পর্টেন্ট না। এখন আমরা আছি 390 তে, দেখছিলাম রোবারির ডেফিনেশন বলছে। এখন আমরা আছি এই রোবারির শাস্তি কোথায়, 392। 392 তে বলছে রোবারির পানিশমেন্ট হচ্ছে 10 years rigorous imprisonment। ওকে, বাট রোবারি কখন হলো, দস্যুতা কখন হলো, এই দস্যুতা কখন হলো, আচ্ছা একটু মিউট করে রাখি। সেটার উপর ভিত্তি করে 392 ধারাতে আবার শাস্তির কথা উল্লেখ করছে। সেখানে বলছে সানসেট এবং সানরাইজ। দাদা, হ্যাঁ, 387 পর কোন সেকশনটা বাড়াইছেন? 387, 390, 392 তে এখন আসি। জি দাদা। আচ্ছা, তাহলে 392 তে স্বাভাবিকভাবে আমরা রোবারির পানিশমেন্ট পাইলাম, সেটা হচ্ছে 10 years, আপ টু 10 years rigorous imprisonment। তার যদি দাদা, এরকম, এটা 14 বছর হবে না 10 বছর হবে? না সেটা তো আসতেছে, মানে রোবারির শাস্তি কত যদি বলা হয়, হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলছি। তাহলে হচ্ছে, আচ্ছা আসতেছে, তাহলে সেটা হচ্ছে যে 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড, 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড। এখন কথা হচ্ছে যে প্লেসটা কোথায়, রোবারিটা কোথায় হয়েছে এবং কখন হয়েছে, কোথায় এবং কখন, এটার উপর ভিত্তি করে রোবারির শাস্তির কথা 392 তে লাস্টের অংশে বলছে, যদি বিটুইন সানরাইজ এবং সানসেট, মানে সূর্য অস্ত, মানে সূর্য ডুবার পর এবং হচ্ছে সূর্য উদয়ের আগে, মানে মোটামুটি রাত, মানে রাত্রের বেলা যদি রোবারি হয়, এবং এখানে একটা উল্লেখ করছে অন দা হাইওয়েতে, সড়ক পথে, যদি সূর্য উদয় এবং সূর্যাস্তের মধ্যে এই সময়টাতে যদি রোবারি অনুষ্ঠিত হয়,
তাহলে শাস্তি হচ্ছে আপ টু 14 ইয়ার্স রিগোরাস না, আপ টু 14 ইয়ার্স জেল, 14 বছর পর্যন্ত জেল, 14 বছর পর্যন্ত জেল। এখানে রোবারির শাস্তি আপনাকে 392 কিন্তু স্পেসিফিক্যালি বলে দেয় নাই যেটা সিম্পল হবে না রিগোরাস হবে, মানে বিনাশ্রম কারাবাস হবে নাকি সশ্রম কারাবাস হবে। এটা সশ্রম কারাবাস হবে, কারণ ফার্স্ট অংশে কিন্তু সশ্রমের কথা উল্লেখ করে দিচ্ছে। যেমন 10 ইয়ার্স রিগোরাস ইমপ্রিজনমেন্ট, রিগোরাস শব্দটা কিন্তু আমাদের 392 এর ফার্স্ট পার্টেই, ফার্স্ট পোরশনেই কিন্তু উল্লেখ করে দিচ্ছে। তাহলে ওভারঅল দাঁড়ালো রোবারির পানিশমেন্ট কি। যদি বলে যে রোবারির শাস্তি কি, তখন আপনাকে বলতে হবে 10 বছর পর্যন্ত 10 সশ্রম। years. আবার যদি বলে যদি সূর্যাস্ত এবং সূর্য উদয়ের মধ্যবর্তী সময় যদি এই টাইমটাতে যদি আপনার রোবারি হয় তাহলে শাস্তি কি, তাহলে 14 শাস্তি years. আপনার 14 ইয়ার্স রিগোরাস ইমপ্রিজনমেন্ট, আপ টু 14 ইয়ার্স। এবং সেটা অবশ্যই হতে হবে না, এটা অবশ্যই এখানে হাই উল্লেখ করে দিয়েছে আর কি। আচ্ছা, এবার আমরা চলে যাব হচ্ছে ডাকাতি। ডাকাতির ডেফিনিশন দিছে 391, ডাকাতি। ডাকাতি এবং রোবারির মধ্যে পার্থক্য হচ্ছে যে মানে Member. মেম্বারগত পার্থক্য। এখানে হচ্ছে 5 জনের বেশি মেম্বার থাকতে পারে। আচ্ছা, মানে একটা সিঙ্গেল পারসন কি রোবারি অনুষ্ঠিত করতে পারে? একটা সিঙ্গেল পারসন, একজন ব্যক্তি কি রোবারি করতে পারে? পারে না। 2 বা ততোধিক। রোবারি হওয়ার জন্য কি মানে কমপক্ষে 2 জন ব্যক্তি লাগবে? জি। রোবারি হওয়ার জন্য 2 জন ব্যক্তি লাগবে না। 5 বা রোবারি, ততোধিক। 5। রোবারি, থেফট, এক্সটর্শন, এখানে কোনো মেম্বারের কোনো সংখ্যা নাই। এখানে হবে 5 এর কম। ডাকাতির এখানে হবে ডাকাতির 5। উল্লেখ আছে। এখানে যে 4টা অপরাধ আছে এর মধ্যে ডাকাতি ছাড়া সকল অপরাধের ক্ষেত্রে 5 জনের কম হবে। সেটা 1 জন হতে পারে, 2 জন হতে পারে, মানে আপ টু 4 জন পর্যন্ত হতে পারবে। এখন সো একজন পারসনও কিন্তু রোবারি করতে পারে, একজন পারসনও কিন্তু রোবারি করতে পারে, একজন পারসন কিন্তু এক্সটর্শন করতে পারে। শুধুমাত্র সংখ্যাটা যখন 5 বা 5 এর বেশি হয়ে যাবে তখন সেটা হচ্ছে ডাকাতি হয়ে যাবে। এবং রোবারির যত এলিমেন্টস আছে, রোবারি যেভাবে হয় সেই উপাদানগুলো এই ডাকাতির মধ্যে, ডাকাতির মধ্যে থাকবে। ডাকাতির ডেফিনিশন হচ্ছে 391, একটু মিউট করে রাখি। 391 391 ধারাতে ডাকাতির শাস্তির কথা বলছে 395। ডাকাতির শাস্তি হচ্ছে লাইফ ইমপ্রিজনমেন্ট এবং হচ্ছে 10 বছর পর্যন্ত সশ্রম কারাবাস। লাইফ ইমপ্রিজনমেন্ট যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 ইয়ার্স রিগোরাস, আপ টু 10 ইয়ার্স রিগোরাস ইমপ্রিজনমেন্ট, 10 বছর পর্যন্ত সশ্রম কারাবাস। যে ধারাটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য সেটা হচ্ছে 396। 396 আপনার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট প্লাস রিটেনের জন্য ইম্পর্টেন্ট। রিটেন হচ্ছে ফ্যাক্ট বেস কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। 396 এ বলছে, আচ্ছা আমরা তো জানি যে রোবারি করতে যাই আর ডাকাতি করতে যাই, উভয় ক্ষেত্রেই আমরা মৃত্যু ঘটাইতে পারি, এমন একটা ইন্টেনশন কিন্তু থাকে, বা ভলান্টারিলি মৃত্যু ঘটানোর মতো আমরা কাজ করি। বাট সত্যি সত্যি যখন মার্ডার করে ফেলবে তখন শাস্তি কি হবে? মানে ডাকাতি করতে গিয়ে মার্ডার করে ফেলা, যেটাকে আমরা বলি ডাকাতি উইথ মার্ডার বা খুন সহ ডাকাতি। ডাকাতির সময় যদি মার্ডার করেই ফেলি সেই ক্ষেত্রে শাস্তিযোগ্য হবে 396 এ। সেটার জন্য পানিশমেন্ট হচ্ছে ডেথ or imprisonment for life or rigorous imprisonment up to 10 years, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত সশ্রম কারাবাস। তার মানে খুন সহ ডাকাতির সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড, যেটা হচ্ছে 396 এ বলছে, 396 ধারাতে বলছে। এই ধারাটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। এখন রিটেনে কিভাবে আসতে পারে 396 এ, সেটা হচ্ছে যে আপনাকে বলে দিল যে এরকম 8 জন ব্যক্তি ডাকাতি করতে গেছে, ডাকাতি করতে গিয়ে সেই বাড়ির এক সদস্যকে মেরে ফেলছে। সেক্ষেত্রে তাদের শাস্তির পরিমাণ কি হবে? শাস্তি হচ্ছে 396 কে রেফার করে বলতে হবে
ডেথ সেন্টেন্স বা তার সর্বোচ্চ শাস্তি কি হবে বা শাস্তিগুলো কি হবে। 396 খুবই ইম্পর্টেন্ট। এবার হচ্ছে আমরা চলে যাব 403 তে। 403 হচ্ছে 403। 403 ধারা থেকে বলছে যে ক্রিমিনাল মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি। ক্রিমিনাল মানে হচ্ছে অপরাধ, হ্যাঁ, অপরাধমূলক আর কি। মিস অ্যাপ্রোপ্রিয়েশন, অ্যাপ্রোপ্রিয়েশন মানে সঠিকভাবে কোনো কিছু ব্যবহার করা, আর মিস অ্যাপ্রোপ্রিয়েশন মানে হচ্ছে আত্মসাৎ করা। আত্মসাৎ বলতে তো আমরা বুঝি প্রপার্টি, সম্পত্তি। তার মানে হচ্ছে অপরাধমূলক আত্মসাৎ করা সম্পত্তির অপরাধমূলক আত্মসাৎ করণ। এটা হচ্ছে 403 তে বলছে। এখানে যেটা বলছে, একটু মিউট করে রাখি, এখানে যেটা বলছে যে একজন ব্যক্তি আপনার ধরেন একজনের কাছ থেকে একটা সম্পত্তি নিল, যে একজনের কাছ থেকে একটা সম্পত্তি নিল, মানে বিষয়টা এরকম, আমি আপনার বাসাতে বেড়াতে গেলাম, বেড়াতে যাওয়ার পরে আমি দেখলাম যে টেবিলে একটা ঘড়ি রাখা। তো আমি বললাম যে আমাকে ঘড়িটা দেন, আমি আপনাদেরকে 1 মাস পরে ব্যাক করব। আমি ঘড়িটা নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর আমি এই ঘড়িটাকে মানে ওরকম না রেখে একটা রং পরিবর্তন করলাম। সেটা ছিল গ্রিন কালার, এটাকে আমি রেড কালার করলাম। কেন? এটা আমার নিজের প্রয়োজনে আমি ব্যবহার করব। এবং সে যখন ঘড়িটা চাইলো তখন বললাম যে আপনার ঘড়ি, এই ঘড়িতে আমি আনি নাই, এই যে দেখেন আমি তো এই ঘড়ি হাতে পড়ছি। এটাকে বলছে অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ করার। মানে হচ্ছে অন্যের দখলে থাকা সম্পত্তি আমি নিয়ে যখন সেটাকে নিজের প্রয়োজনে ব্যবহার করব, অথবা সেই সম্পত্তিটাকে আর স্বাভাবিক সম্পত্তিতে রাখবো না। এখানে সম্পত্তি বলতে বোঝাচ্ছে শুধুমাত্র মুভেবল প্রপার্টি, মানে হচ্ছে অস্থাবর সম্পত্তি হবে। কারণ এটা কি করা হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয় কিভাবে? ডিসঅনেস্টলি, অসাধুভাবে নিয়ে যাওয়া হয়। তাহলে হচ্ছে এখানে কিছু উপাদান আছে যে ডিসঅনেস্টলি আমি রিসিভ করলাম একজনের পজেশনে থাকা কোনো মুভেবল প্রপার্টি, এবং সেটাকে আমি আমার ওন ইউজের জন্য, নিজস্ব ব্যবহারের জন্য, অথবা হচ্ছে সেটাকে আমি অন্য কোনো সম্পত্তিতে বা বা সেটাকে আমি অন্য কোনো সম্পত্তিতে কনভার্ট করলাম, বা সেটার রূপ রূপ পরিবর্তন করলাম, সেক্ষেত্রে আমি অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ করছি। এটা হচ্ছে 403 ধারাতে এই কথাই বলছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে 403 ধারা নিজেই আপনার এই এই যে ক্রিমিনাল মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি বা ডিসঅনেস্ট অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি, এটা ডেফিনেশন দিয়ে এখানে আবার শাস্তির কথা উল্লেখ করে দিচ্ছে 403 ধারা। এখানে বলছে হচ্ছে আপ টু 2 ইয়ার্স, 2 বছর পর্যন্ত হচ্ছে জেল। 403 ধারা হচ্ছে 2 বছর পর্যন্ত জেল। এই ধারাগুলো কিন্তু আপনার রিটেনের জন্য অনেক ইম্পর্টেন্ট। 378 থেকে শুরু করে আমরা একটা লম্বা সময় পড়বো, যেটা হচ্ছে যে রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট এবং এমসিকিউর জন্য। মানে যদি এরকম হয় যে যদি এরকম হয় যে একটা হচ্ছে যে আমার কাছে কেউ সম্পত্তি রাখে না,
আমি অন্যের পজেশন থেকে মুভেবল প্রপার্টিটা নিয়ে অন্য কোনো সম্পত্তিতে রূপান্তর করলাম। আরেকটা হচ্ছে আমার কাছে বিশ্বাস করে সম্পত্তিটা রাখছে, বিশ্বাস করে সম্পত্তিটা রাখছে, সেই সম্পত্তিটাকে আমি আমার মতো করে ব্যবহার করছি বা অন্য কোনো সম্পত্তিতে ব্যবহার করছি। মানে ট্রাস্ট থাকে না, ট্রাস্ট মানে আমরা ট্রাস্ট প্রপার্টি যেটাকে বলি সেটা কি, ট্রাস্টেড প্রপার্টি যেটাকে বলি সেটা হচ্ছে অন্য কোনো ব্যক্তি সেই সম্পত্তিটা তার কাছে রাখছে। তো আমার কাছে যদি একজনে কোনো সম্পত্তি রাখে, যে আমি বিদেশ চলে যাচ্ছি, আমি আপনার কাছে 5 ভরি স্বর্ণ রেখে গেলাম, আমি যখন আসবো সেটা সেটা আপনি আবার ব্যাক করবেন। তো যাই হোক, সেই সেই তাহলে এখানে একটা ট্রাস্ট হলো। তো আমি ক্রিমিনাল ইন্টেনশন দিয়ে সেই সমস্ত স্বর্ণকে আমি ভাঙ্গা টাঙ্গা বিভিন্ন অর্নামেন্ট তৈরি করে আমি আমার ওয়াইফের জন্য ব্যবহার করতেছি। তো প্রথমত হচ্ছে আমি ট্রাস্টটা ব্রিজ করছি, একটু মিউট করে রাখি। প্রথমত ট্রাস্টটা ব্রিজ করছি, বিশ্বাসটা ভঙ্গ করছি উইথ ক্রিমিনাল ইন্টেনশন, অপরাধমূলক মন মানসিকতা নিয়ে, সেটাকে আমরা বলতেছি ক্রিমিনাল ব্রিজ অফ ট্রাস্ট, মানে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ, যেটা বলছে 405 ধারাতে আছে। 405-এর সাথে ডিফারেন্সটা কোথায় 403-এর? 405-এর সাথে 403-এর ডিফারেন্সটা হচ্ছে যে এখানে ট্রাস্টের একটা ডিফারেন্স, যে 403-এ ট্রাস্ট করে রাখা হয় না তার কাছে, আর 405 ট্রাস্ট করে তার কাছে সম্পত্তিটা রাখা হয়, তারপরে উভয় ক্ষেত্রেই সেম সেম ঘটনা ঘটে। সেখানে ক্রিমিনাল ইন্টেনশন নিয়ে সে সম্পত্তিটিকে অন্য কোনো সম্পত্তিতে ব্যবহার করে, এখানেও ক্রিমিনাল ইন্টেনশন নিয়ে সে সম্পত্তিটাকে অন্য কোনো সম্পত্তিতে ব্যবহার করে। অপরাধের ধরনের দিক থেকে ঠিক আছে, বাট একটা জায়গায় পার্থক্য, সেটা হচ্ছে যে ট্রাস্ট করে রাখছে কিনা, বিশ্বাস করে রাখছে কিনা, সেটাকে ব্রিজ করার মাধ্যমে কোনো অপরাধ সংঘটিত করছে কিনা, আর ওখানে হচ্ছে বিশ্বাস করে রাখা হয় না। মানে ট্রাস্টের ক্ষেত্রে মানে 405 ধারা থেকে বলতেছে যে আমি আপনার কাছে সম্পত্তি রাখছি, আপনি এটা দিয়ে অপরাধ করেন। মানে অপরাধ করার সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়, মানে সেই সম্পত্তিটা নিজে এসে দিয়ে যায় বিশ্বাস করে, তারপর অপরাধটা হয়। আর 403-এ সেটা না, 403 হচ্ছে আমি উইলিংলি ভলান্টারিলি অন্যের পজিশন থেকে সম্পত্তিটা নিয়ে আসলাম, বা অন্যের পজিশনের সম্পত্তি আমার কাছে আসলে সেটা আমি জানি যে মালিকটা না খোঁজার চেষ্টা করে, মালিকটা খোঁজার চেষ্টা না করে আমি যেটা করলাম সেটাকে আমি নিজের প্রয়োজনে ব্যবহার করলাম, বা সেটাকে আমি অন্য কোনো সম্পত্তিতে ডাইভার্ট করে ফেললাম। ওকে, এটা 403 এবং 405-এর মধ্যে ডিফারেন্স। এখানে প্রবলেমটা হচ্ছে যখন রিটেনে কোশ্চেন আসবে তখন একটা প্রবলেম অ্যারাইজ করে। এই ধারাগুলো কিন্তু প্রিলি রিটেন ভাইবা বোথ, মানে তিনটার জন্য সমানভাবে ইম্পর্টেন্ট। প্রবলেমটা হচ্ছে যে যখন হচ্ছে প্রবলেম কোশ্চেন আসবে তখন কিভাবে আমরা পার্থক্য সৃষ্টি করব, জাস্ট একটা শব্দ এখানে ইউজ করা থাকবে, সেটা হচ্ছে এনট্রাস্টেড বা বিশ্বাস, এই শব্দটা উল্লেখ করা থাকবে, বা আপনাকে ঘটনাটা ফ্যাক্টটা এমন ভাবে দিবে যেখানে বলবে এখানে বিশ্বাসের একটা জায়গা আছে। এরপরে সেটা মানে 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 আমি যে আপনাকে ট্রাস্ট করছি সেটা যে এক্সপ্রেসলি বলতে হবে বিষয়টা এরকম না, ইমপ্লাইডও হতে পারে, যে মানে এরকম হলো ধরেন আমার ভাই ইউএসএ থাকে, সে বাংলাদেশে টাকা পাঠাবে, তো আমার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাই, তো আমি আমার চাচাতো ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্ট দিলাম, সে টাকা পাঠাইলো, তার মানে এখানে ট্রাস্টের একটা বিষয় আছে, দ্যাট মিন্স সে টাকাটা উঠায় আমাকে দিয়ে দিবে, সে টাকাটা উঠায় আমাকে দিয়ে দিবে। যারা এখানে যারা আছেন টেন্ডার বেস, যারা কাজ করে সরকারি টেন্ডারের যারা কাজ করেন,
দেখবেন কি যে আপনার সাথে যদি এরকম হয় যে আপনার অনেকগুলো অ্যাকাউন্টের দরকার, অনেকগুলো অ্যাকাউন্টে আপনার টাকা ঢুকবে, বাট আপনার তো একটা অ্যাকাউন্ট আছে বা আপনার পরিবার মিলে 5টা অ্যাকাউন্ট আছে, সেখানে আপনার অ্যাকাউন্ট লাগবে ধরেন 40টা 50টা অ্যাকাউন্ট লাগবে, কারণ ভাগে 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 সব মিলে 10 কোটি টাকা ঢুকবে। তো আপনি তো একজনের অ্যাকাউন্ট দিলেন, তো তার অ্যাকাউন্টে যখন টাকা ঢুকবে সে টাকাটা কি করছে, তার অ্যাকাউন্টে যখন টাকা ঢুকবে দ্যাট মিনস আপনি এখানে একটা ট্রাস্ট আছে ইমপ্লাইডলি যে টাকাটা আপনাকে সে ব্যাক দিবে, ফেরত দিবে। কিন্তু সে দিল না, সেটাকে কি করলো, সেটাকে তার নিজের প্রয়োজনে ব্যবহার করলো। এই যে নিজের প্রয়োজনে যেটা করতেছে এটাকে আমরা বলতেছি ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট। ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, কারণ এখানে টাকা থেকে শুরু করে সম্পদ, মানে যেটাকে আমরা ইমুভেবল প্রপার্টি বলি, এখানে মুভেবল এবং ইমুভেবল উভয় ক্ষেত্রেই হতে পারে। আচ্ছা, এটা শাস্ত্রের কথা বলছে 406 এ। তাহলে দেখেন যে ট্রাস্টের জায়গাটা কিন্তু ইমপ্লাইডলি হতে পারে, ইমপ্লাইডলি হতে পারে। 406 এ ট্রাস্টের মানে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্টের বা অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তির কথা বলছে আফটার 3 ইয়ার্স। তার মানে দেখেন থেফটের হচ্ছে 3 ইয়ার্স, রোবারির হচ্ছে 3 ইয়ার্স, তারপরে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্টের হচ্ছে 3 ইয়ার্স, 3 বছর করে। এখানে একটা ইম্পর্টেন্ট জায়গা আছে, সেটা হচ্ছে 408 এবং 409, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, বিশেষ করে 408। যেমন আমরা অফিসিয়ালি অ্যাপয়েন্টমেন্ট দেই না, নিয়োগ দিলাম, তার মানে সে অফিসের স্টাফ, ক্লার্ক, সার্ভেন্ট, আমরা যেটাই বলি না কেন, সে অফিসের কর্মচারী আর কি। যেমন আমাদের বেশি তো যা লাগবে না, কাজের বুয়া আছে না, তো এই কাজের বুয়ার কাছে কিন্তু আমরা বিশ্বাস করে চাল ডাল সবকিছু রেখে দিই, তাকে বিশ্বাস করি, তার কাছে চাবি দিয়ে দিই, কারণ সে অ্যাপয়েন্টেড। সে যদি আপনার সাথে এই ট্রাস্টটা ব্রিচ করে উইথ ক্রিমিনাল ইন্টেনশন, যেমন আমি বাসায় নাই, সে চালের বস্তা টস্তা সবকিছু নিয়ে আর বাসায় আর কাজই করতে আসে, সেক্ষেত্রে তার শাস্তি হবে আপনি 7 থেকে 7 বছর। মানে আপনার কোনো ক্লার্ক, আপনার কোনো সার্ভেন্ট যদি আপনার দ্বারা অ্যাপয়েন্টেড হয়ে সে যদি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে, আপনার ট্রাস্টটা ভঙ্গ করে উইথ ক্রিমিনাল ইন্টেনশন, সেক্ষেত্রে শাস্তি যোগ্য 408, 408 ধারাতে। এবার হচ্ছে 409। যেমন আমার কোম্পানিতে একটা ব্যাপার ঘটছে, আজ থেকে হ্যাঁ 2-2.5 বছর আগে। তো সে হচ্ছে BBMBA করা জগন্নাথ থেকে, সে তখন ক্রাইসিস আছে, আমিও প্রচন্ড ভাবে ক্রাইসিস আছে কোম্পানি নিয়ে। সে মোহাম্মদপুরে কিছু দোকানে মার্কেটিং করে লুঙ্গি সেল দিল, ম্যাক্সিমাম ছিল বাকিতে। তো সুন্দর সে কি করলো, তাকে বেতন দিত, আমি ক্যাপাবল ছিলাম না তখন, মানে বেতন দেই আমার দেয় না, এরকম একটা বিষয়, টাকা নাই তখন। সে সুন্দর কি করছে, তার মানে তার উপর ট্রাস্ট করে কিন্তু টাকা উঠানো থেকে শুরু করে মাল ডেলিভারি, মানে এভরিথিং তাই তাকে দায়িত্ব দেওয়া হলো। সে সুন্দর কি করছে সাইলেন্টলি, ও সে রিজাইন দিছে, রিজাইন দেওয়ার পরে ওকে ঠিক আছে। তো আমি একদিন এখন মোহাম্মদপুরে লোক পাঠালাম টাকা উঠানোর জন্য, পাসওয়ার্ড টাসওয়ার্ড তো সবকিছু আছে, আর সে তো রিজাইন দিয়ে চলে গেছে। সে গেছে মতো বলতেছে যে বড় স্যারে তো টাকা তুলে নিয়ে গেছে, বড় স্যারের টাকা তুলে নিয়ে গেছে, মানে সে টাকা আসলে আগেই তুলে নিয়েছে। আমি তো জানি না, কারণ তুলে নিয়ে এলে তো আমাকে হিসাব টিসাব দিবে, আমার কাছে আলটিমেটলি দিবে। তো এটা হচ্ছে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, শাস্তি হচ্ছে 7 ইয়ার্স। 409 408 বলছে, 408 কিন্তু এমসিকিউ জন্য খুব ইম্পর্টেন্ট। তারপরে 409 409
এখানে যেটা বলছে এখানে মানে 408 মতো এখানেও কিছু মানুষকে স্পেসিফিক মানে করে দিচ্ছে, সেটা হচ্ছে যে ব্যাংকার হোক বা সরকারি কর্মকর্তা হোক বা কোনো ব্যবসায়ী হোক বা কোনো এজেন্ট বা কোনো প্রতিনিধি হোক, এরা যদি করে, এরা যদি ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট করে, তাহলে শাস্তি হবে হচ্ছে আপনার ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, যাবজ্জীবন কারাদণ্ড, আর হচ্ছে বা হচ্ছে আপ টু 10 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট, 10 বছর পর্যন্ত কারাদণ্ড। এই যে ধরুন আমি যদি একটা ব্যাংকার হই, তার মানে দেখেন আমি ব্যাংকের টাকা লোন দিচ্ছি, ব্যাংকের টাকা আবার উঠাচ্ছি, মানে আমি তো ওখানকার এমপ্লয়ি, কর্মচারী। তো ব্যাংক কিন্তু আমাকে ট্রাস্ট করছে, ট্রাস্ট করে আমার উপর দায়িত্ব দিচ্ছে। এখন এরকম হলো যে আজকে লোন কালেকশন হলো 5 কোটি টাকা, আমি 5 কোটি নিয়ে ভাগলাম, তাহলে শাস্তিযোগ্য হবে 409 ধারাতে। তাহলে কোন পাবলিক সার্ভেন্ট, এই যে ধরেন যারা যারা পাবলিক অফিসে, সরকারি অফিসে চাকরি করে, যে ব্যক্তিকে অ্যাকাউন্টসে দায়িত্ব দেওয়া হয়, সে তো কোটি কোটি টাকা লালসার করে, সে কি সেখান থেকে টাকা সরায়, আর সরাইলে সে 409 ধারাতে পড়ে যায়, লাইফ ইমপ্রিজনমেন্ট আর হচ্ছে বা হচ্ছে 10 ইয়ার্স